আছে ভোটের অঙ্কে। আপনাদের সঙ্গে আছি আমি মাহবুব হাসান। আমরা বলি দাবার অঙ্ক বড় জটিল, চাল দিতে হয় ভেবে চিনতে। তার চেয়েও জটিল ভোটের অঙ্ক। সামনে থাকে অনেক প্রার্থী, অনেক দল, থাকে অনেক মত, গোত্র আর আঞ্চলিক নানা ফ্যাক্টর। আর এসবই নির্ধারণ করে নির্বাচনে জয় পরাজয়ের জটিল সব সমীকরণ। আজ আমরা সুনামগঞ্জ এবং লক্ষ্মীপুর জেলার ভোটের অঙ্ক মেলানোর চেষ্টা করব। লক্ষ্মীপুরের 4টি আসনে মোট ভোটার 16 লাখ, তার মধ্যে বৈধ প্রার্থী আছেন 29 জন। লক্ষ্মীপুর 1, যেটি রামগঞ্জ উপজেলা নিয়ে গঠিত, তাতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রার্থী মোহাম্মদ শাহাদাত হোসেন, জামায়াত ইসলামের প্রার্থী বা 10 দলীয় জোটের পক্ষে জাতীয় নাগরিক পার্টির প্রার্থী এনসিপি মাহবুব আলম, ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী এখানে জাকির হোসেন পাটোয়ারি। আমরা যদি একটু ভোটের হিসাব দেখে নিই। লক্ষ্মীপুর 1-এ মোট ভোটার 2,74,000, নারী ভোটার 1,36,000, পুরুষ ভোটার 1,38,000 এবং তরুণ ভোটার 2008 সালের পরে যারা ভোটার হয়েছেন, যারা প্রথমবারের মতো এবার ভোট দিতে যাচ্ছেন, সেই সংখ্যাটা 1,12,000, 2,74,000-এর মধ্যে, অর্থাৎ তরুণ ভোটারের সংখ্যা এখানে 41%। লক্ষ্মীপুর 2, যেটি রায়পুর সদরের আংশিক অংশ এবং রায়পুর নিয়ে গঠিত, এখানে প্রার্থী বিএনপির মোহাম্মদ আবুল খায়ের ভূঁইয়া, জামায়াত ইসলামের নেতৃত্বাধীন যে 10 দলীয় জোট, তার পক্ষে এখানে SU রুহুল আমিন ভূঁইয়া, তিনি প্রার্থী হয়েছেন। ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী হেলাল উদ্দিন। লক্ষ্মীপুর 2-এর যদি হিসাব দেখি ভোটের, লক্ষ্মীপুর 2-এ মোট ভোটার 4,83,962, প্রায় 4,84,000 ভোটার এখানে। নারী ভোটার 2,44,000, পুরুষ ভোটার 2,39,000। এখানে তরুণ ভোটার আছেন 2,07,000, যেটা মোট ভোটারের 42.84, প্রায় 43% ভোটার এখানে তরুণ, তারা প্রথমবারের মতো এবার ভোট দিতে যাচ্ছেন। লক্ষ্মীপুর 3, যেটি সদর আসন নিয়ে গঠিত, এই আসনে বিএনপির প্রার্থী শহীদউদ্দিন চৌধুরী অ্যানি, তিনি এখানকার আগে নির্বাচন করে জিতেছেন বিএনপির পক্ষে। বাংলাদেশ জামায়াতে ইসলামীর ডক্টর রেজাউল করিম, তিনি প্রার্থী। ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী ক্যাপ্টেন ইব্রাহিম। আমরা লক্ষ্মীপুর 3-এর যদি ভোটের হিসাব দেখে নিই, মোট ভোটার 4,34,605, নারী ভোটার 2,14,000, পুরুষ ভোটার 2,20,000। এখানে 2008 সালের পরে ভোটার হয়েছেন, সেই সংখ্যাটা 2,117,000 জন, যেটা মোট ভোটারের 46%, 46.05। লক্ষ্মীপুর 4, যেটি রামগতি এবং কমলনগর নিয়ে গঠিত, এই আসনে বিএনপির প্রার্থী ABM আশরাফ উদ্দিন নিজান, বাংলাদেশ জামায়াত ইসলামী প্রার্থী হাফিজুল্লাহ। আমরা যদি একটু ভোটের হিসাবটা দেখি এখানে, লক্ষ্মীপুর 4-এ মোট ভোটার 4,12,293, এখানে পুরুষ ভোটার আছেন 2,13,000, নারী ভোটার এখানে 1,99,000। এখানে তরুণ ভোটার 1,81,000, যারা প্রথমবারের মতো ভোট দেবেন, 2008-এর পরে যারা ভোটার হয়েছেন, সেই তরুণ ভোটারদের সংখ্যা মোট ভোটারের এখানে প্রায় 44%। আমরা হিসাব দেখে নিলাম লক্ষ্মীপুরের 4টি আসনে। সহকর্মী আতোয়ার রহমান মনিরকে একটু যুক্ত করে নেব লক্ষ্মীপুর থেকে। আতোয়ার রহমান মনির, আপনাকে স্বাগত জানাচ্ছি ভোটের অঙ্কে। লক্ষ্মীপুরের 4টি আসনের আমরা ভোটের হিসাব দেখছিলাম, এখানে তরুণ ভোটারের সংখ্যা খুবই উল্লেখযোগ্য। কোনো আসনে 46%, 43% এরকম প্রার্থী আছে তরুণ, যারা প্রথমবারের মতো এবার এখানে ভোট দেবেন। আগের নির্বাচনগুলোতে আমরা দেখেছি যে এখানে বিএনপি ভালো করেছে, আওয়ামী লীগেরও এখানে একটা সংখ্যায় ভোট আছে। এবারের মাঠের চিত্রটা কি বলছে? আপনি খুব ভালোভাবে বুঝলেন, যেমনটি অর্থাৎ এই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে লক্ষ্মীপুরের 4টি আসনেই ভোটের মাঠ বলতে গেলে জমে উঠেছে। দলীয় সমীকরণ, ভোটের রাজনীতি এবং ভেতরের ঐক্য ও ভোট বিভাজনের কারণে প্রতিটি আসনে ভিন্ন ভিন্ন চিত্র রয়েছে। আমি বিশ্লেষণে জানাবো সেই লক্ষ্মীপুর 1 থেকে লক্ষ্মীপুর 4টি আসনের বর্তমান রাজনৈতিক ও বাস্তবতা চিত্র। যদি আপনাকে বলি, লক্ষ্মীপুর 1, এই আসনটি বরাবরই
এর আগেও ইতিমধ্যে এই আসন থেকে বিএনপি জয়লাভ করেছেন এবং এই আসনে এর আগে এরপরে আওয়ামী লীগ জয়লাভ করেন। এরপর থেকে বিএনপির মাঝে একটি গ্রুপিং হয়। লক্ষ্মীপুরে এক আসনে বিএনপির ভিতরে দীর্ঘদিন ধরে 3টি গ্রুপ সক্রিয় ছিল, একটি শাহাদাত হোসেন সেলিম, আরেকটি প্রয়াত জিয়াউল হক জিয়া, আর একটি তৃতীয় হারুনুর রশিদ গ্রুপ। তবে আমি আপনাকে জানিয়ে রাখি, এই মনোনয়নকে কেন্দ্র করে 3টি গ্রুপ অবস্থান আলাদা থাকলেও মনোনয়ন ঘোষণার পর গুরুত্বপূর্ণ ভূমিকায় লক্ষ্য করা গেছে তার 3টি গ্রুপই একত্রভাবে মাঠে কাজ করছেন এবং বিএনপির প্রার্থীকে বিজয়ী করার জন্য তারা ভোটে মাঠে রয়েছেন। অন্যদিকে যদি বলি, আসনটিতে রাজনীতিতে বড় ধরনের ভাঙন দেখা গেছে, সেটা হলো জামাত জোট ভেঙে ইসলামী যে আন্দোলন, বাংলাদেশ আলাদা হয়ে যাওয়ার ইসলামীপন্থী ভোট এখন কার্যকর 2 ভাগে বিভক্ত। এর সুবিধা পাচ্ছে বিএনপি। জামায়াত জোটের প্রার্থী মাহবুব নিজ দলীয় সব ভোট পাবেন কিনা সেটি নিয়েও শঙ্কা রয়েছে। বলছেন জামাতের লোক সহ এবং অন্যান্য যারা ভোটাররা রয়েছেন তারা এমনটি কথা বলেছেন। সবচেয়ে আলোচিত বিষয় হলো মাহবুব আলমের যে বাবা, যিনি 11 দলীয় জোটের প্রার্থী, অর্থাৎ শাপলা কলি মার্কায় যিনি এই আসনে ভোট করছেন তথা এনসিপির প্রার্থী, মাহবুব আলমের বাবা প্রকাশ্যে বিএনপির প্রার্থীর পক্ষে কাজ করছেন। এতে করে জামাতের ভিতরে যে একটা বিভক্ত সৃষ্টি হয়েছে এবং তারা অনেকটাই স্পষ্টভাবে এই সুযোগ কাজে লাগিয়ে আবার পাশাপাশি ইসলামী আন্দোলনে বাংলাদেশের যে প্রার্থী জাকির হোসেন পাটোয়ারি রয়েছেন, বর্তমানে এনসিপি জোট প্রার্থীর চেয়েও এগিয়ে আছেন। তবে ভোটের মাঠে মূল লড়াই হবে বিএনপি তথা ইসলামী আন্দোলনের যে হাত পাকা রয়েছেন, এই হাত পাকা লড়াই হবে। পরিসংখ্যান বলতে গেলে বিশ্লেষণের ভূমিকা যেটা দেখা যায়, এই আসনে বরাবরই 15,000 ভোটের ব্যবধানই হবে এবং তবে বিশাল অঙ্ক যদি সেক্ষেত্রে এইবারের যে নির্বাচন, এই নির্বাচনে দেখা যাচ্ছে লক্ষ্মীপুর 1 আসন ক্রিকেট। যদি আমি লক্ষ্মীপুর 2 আসনকে বলি, সেক্ষেত্রে এই আসনে জামায়াতের সঙ্গে বিএনপির ভোটের ব্যবধান ছিল 44,000, এবার ব্যবধান 60,000 পর্যন্ত হতে পারে ধারণা করছে সাধারণ ভোটাররা। তবে জামাত যদি এই আসনে এককভাবে জয়লাভ করতে হয় তাহলে তাদের কমপক্ষে 1.5 লাখের বেশি ভোট নিশ্চিত করতে হবে, যা বাস্তবতা বেশ কঠিন হয়ে দাঁড়াবে। এই আসনটি একটি যদি বলা চলে যে ঐতিহাসিক দিক, 1996 ও 2001 সালে এই থেকেই প্রতিদ্বন্দ্বিতা করে বিজয়ী হয়েছেন প্রয়াত বেগম খালেদা জিয়া, যিনি 3বার বাংলাদেশের প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন। এই আসনটিতে এই জনপদের মানুষের সঙ্গে তার সম্পর্ক ছিল শুধু ভোটের নয়, ছিল মমতা ও উন্নয়নের। সেই দিকে কিন্তু ভোটের একটা অঙ্ক এই বর্তমান যিনি প্রার্থী রয়েছেন সেক্ষেত্রে সেই প্রার্থীর এই ভোটের অঙ্কে যোগ হবে। অর্থাৎ যদি এই আসনটিতে সমস্যার কথা বলি তাহলে মামলা হামলা, চর রক্ষায় রাজনীতি এবং নতুন করে আওয়ামী লীগের কিছু ভোট ব্যাংক জামাতের দিকে গেলেও সব মিলে এখানে বিএনপি ও জামাতের মধ্যে হাডাহাডি লড়াই হয় সম্ভাবনা বেশি। মাহবুব, যদি আপনাকে 3 আসন বলি, এবারের নির্বাচন নিঃসন্দেহে সবচেয়ে বড় আলোচিত। এখানে বিএনপি জামাত উভয় পক্ষেই হেভিয়েট প্রার্থী রয়েছে। বিএনপির প্রার্থী শহীদুদ্দিন চৌধুরী তিনি কেন্দ্রীয় বিএনপির যুগ্ম মহাসচিব, বর্তমানে তিনি লক্ষ্মীপুর জেলা বিএনপিরও আহ্বায়ক। 2বার সংসদ সদস্য থাকা অবস্থায় লক্ষ্মীপুরে উন্নয়ন হয়েছে, তার ছায়া ভোটের মাঠে দৃশ্যমান। এ কারণে সন্ত্রাস জনপদ তকমা থাকলেও এই আসনে ভোটাররা উন্নয়নকেই প্রাধান্য দিচ্ছেন। অন্যদিকে জামাতের প্রার্থী ডক্টর রেজাউল করিম ঢাকা মহানগর উত্তর জামায়াতের সেক্রেটারি এবং লক্ষ্মীপুরের কৃতি সন্তান। 2024 সালে 5ই আগস্টের পর বন্যা কবলিত মানুষের পাশে দাঁড়িয়ে তিনি এই আসনের গ্রহণযোগ্যতা তৈরি করেছেন। ঐতিহাসিক 1979 সালের পর এই আসনে জামাতের একক প্রার্থী দেখা যায়নি, যদিও ভোট ব্যাংক রয়েছে। 17 বছর দমন প্রিয়ন হামলা মামলা ও জেল খেটেও বিএনপি প্রার্থীর ব্যক্তি পরিচয় এখানে বড় শক্ত অবস্থান হয়ে দাঁড়িয়েছে। সব মিলিয়ে লক্ষ্মীপুর 3 আসনে লড়াই হবে, বিএনপি কিছুটা এগিয়ে আছেন। লক্ষ্মীপুর 4 এই আসনটিতে এই মূলত বিএনপির যেই প্রার্থী বিগত সময় ছিলেন, তিনি দুইবার এই আসনটিতে নির্বাচন করেছেন, তিনি আসাদুদ্দিন নিজাম, অনেকটাই তিনি অন্য প্রার্থীদের সাথে এবং এগিয়ে রয়েছেন। সব মিলিয়ে লক্ষ্মীপুর 4 এই ভোটের যে বিভাজন রয়েছে, অভিজ্ঞতা হাডাহাডি লড়াই হবে। সব মিলে বাস্তবতাই এবার লক্ষ্মীপুরের দিকে তাকিয়ে আছেন অনেকে। আমরা অনেক ভোটাররাই চাচ্ছেন যে শান্তিপূর্ণ পরিবেশ এবং নির্বিঘ্নে যাতে ভোট দিতে পারে। মাহবুব, অনেক ধন্যবাদ আতোয়ার রহমান মনির যুক্ত হবার জন্য লক্ষ্মীপুর থেকে। সহকর্মী আতোয়ার রহমান মনির বলছিলেন লক্ষ্মীপুরের এই মুহূর্তের ভোটের চালচিত্র। সুনামগঞ্জের 5টি আসনের বিষয়ে এবার কথা বলবো। সুনামগঞ্জ 1, যেটি তাহিরপুর, জামালগঞ্জ, ধর্মপাশা ও মধ্যনগর নিয়ে গঠিত, সেই আসনে প্রার্থী আছেন 3 জন। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কামরুজ্জামান কামরুল এবং বাংলাদেশ জামায়াতে ইসলামী প্রার্থী তোফায়েল আহমেদ। এছাড়া বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির মাওলানা মুজাম্মিল হক তালুকদার
তিনি প্রতিদ্বন্দ্বিতা করছেন। একটু যদি ভোটের হিসাব দেখি, একের মোট ভোটার 5 লাখের বেশি, যার মধ্যে তরুণ ভোটার 1,94,000 এবং সেটা মোট ভোটারের প্রায় 39%, 38.72। সুনামগঞ্জ 2, যেটি দিরাই সাল্লা নিয়ে গঠিত, সেখানে 3 জন প্রার্থী আছেন। জাতীয়তাবাদী দল বিএনপির প্রার্থী মোহাম্মদ নাসির চৌধুরী, জামায়াতে ইসলামের প্রার্থী মোহাম্মদ শিশির মনির এবং বাংলাদেশের কমিউনিস্ট পার্টির নিরঞ্জন দাস। ভোটের হিসাব যদি দেখি, মোট ভোটার 3,06,000। এখানে তরুণ ভোটার আছেন 1,09,000, যারা 2008-এর পরে ভোটার হয়েছেন, প্রথমবার ভোট দেবেন। এই সংখ্যাটা মোট ভোটারের প্রায় 36%, 35.69। সুনামগঞ্জ 3, জগন্নাথপুর এবং শান্তিগঞ্জ নিয়ে গঠিত। প্রার্থী এখানে বিএনপির কয়সর এম আহমদ, বিএনপির বিদ্রোহী প্রার্থী আছেন স্বতন্ত্র প্রার্থী আনোয়ার হোসেন, এছাড়া বাংলাদেশ খেলাফতে মজলিসের প্রার্থী মোহাম্মদ শাহিনুর পাশা চৌধুরী। স্বতন্ত্র প্রার্থী আরেকজন আছেন মাহফুজুর রহমান খালেদ তুষার। আমরা যদি একটু ভোটের হিসাবটা দেখি, 3-এর মোট ভোটার 3,73,000, তরুণ ভোটার 1,46,000 তার মধ্যে, এবং সেটা মোট ভোটারের 39%, 39.38। সুনামগঞ্জ 4 আসন, যেটি সুনামগঞ্জ সদর এবং বিশ্বম্ভরপুর নিয়ে গঠিত। এই আসনের প্রার্থী আছেন 5 জন, তাদের মধ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির নুরুল ইসলাম, জামায়াতে ইসলামের মোহাম্মদ শামসুদ্দিন এবং বিএনপির বিদ্রোহী প্রার্থী স্বতন্ত্র হিসেবে লড়ছেন দেওয়ান জয়নুল জাকেরিন। জাতীয় পার্টির একজন প্রার্থী আছেন নাজমুল হুদা, ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী শহীদুল ইসলাম। আমরা ভোটের হিসাব যদি দেখি, মোট ভোটার 3,72,000 এবং তার মধ্যে তরুণ ভোটার আছেন 1,41,000-এর বেশি, এবং তরুণ ভোটারদের সংখ্যাটা সেটা প্রায় 38%, 37.98। সুনামগঞ্জ 5 আসন, ছাতক এবং দোয়ারা বাজার নিয়ে গঠিত। এই আসনে 5 জন প্রার্থী আছেন। জাতীয়তাবাদী দল বিএনপির প্রার্থী কলিমুদ্দিন আহমেদ, জামায়াতে ইসলামের প্রার্থী আবু তাহির মোহাম্মদ আব্দুস সালাম, জাতীয় পার্টির প্রার্থী মোহাম্মদ জাহাঙ্গীর আলম। আমরা ভোটের হিসাবটা যদি দেখি, 5-এর মোট ভোটার 5,27,000 এবং তরুণ ভোটার 2,34,000, যেটা মোট ভোটারের প্রায় 44%, 44.43। শহীদ নূর আহমেদ আমাদের সুনামগঞ্জ প্রতিনিধি, সহকর্মী, সুনামগঞ্জ থেকে তাকে একটু যুক্ত করে নেব মাঠের চিত্রটা একটু জানার জন্য। শহীদ নূর আহমেদ, আপনাকে স্বাগত জানাচ্ছি ভোটের অঙ্কে। সুনামগঞ্জের 5টি আসনের বিষয়ে একটু জানতে চাই। বিশেষ করে হাওর বেষ্টিত এই অঞ্চলে আওয়ামী লীগের ভোট আছে, বিএনপির ভোট আছে। এখানে শিশির মনির নির্বাচন করছেন, তিনি জামায়াতের হেভিওয়েট প্রার্থী, তিনি লড়ছেন। একটু মাঠের চিত্রটা যদি বলেন। আমি দেখতে পেলাম যে 2টি আসনে অন্তত বিদ্রোহী প্রার্থী লড়ছেন বিএনপির, সেই সুবিধা অন্যরা পাবে কিনা? মাহবুব, ধন্যবাদ আপনাকে। যেমনটা যথার্থই আপনি বলেছেন, সুনামগঞ্জ হচ্ছে হাওড় দূষিত জেলা এবং সীমান্তের একেবারে জেলা হিসাবে এই যে 3,747 বর্গ কিলোমিটার এই জেলা বিভিন্ন দিক দিয়ে আসলে পিছিয়ে আছে, রাস্তা ঘাট থেকে অবকাঠামো সহ বিভিন্ন সূচকে। আমি যদি আপনাকে জানানোর চেষ্টা করি, এই যে নির্বাচন ঘিরে প্রার্থীরা দৌড়ঝাঁপ করছেন এবং এখন এই মুহূর্তে বলা যায় যে নির্বাচনের একেবারে ডামাডোলে প্রার্থীরা এবং যারা ভোটার তাদের প্রত্যাশা অনেক। সুনামগঞ্জ একের কথা যদি বলি, এখানে বিএনপির যে অবস্থা, আসলে দীর্ঘদিন এখানে আওয়ামী লীগের দুর্গ হিসেবে এই গাড়িটাকে ভাবা হতো, কেননা এখান থেকে 6 বার আসলে আওয়ামী লীগ এখান থেকে বিজয়ী হয়েছে। বিএনপির একবার বিজয়ী হলেও এখানে সাংগঠনিক কার্যক্রম খুব দৃঢ় ছিল। 5 তারিখের পরে এই জায়গাতে আসলে একটি ব্যাপক পরিবর্তন হয়েছে। বিএনপিতে এখানে 2 জন ব্যাপকভাবে কামরুল ইসলাম এবং আরেকজন প্রার্থী আনিসুল হক, তারা মনোনয়ন নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করেছেন। শেষ বেলাতে কামরুল মনোনয়ন পাওয়াতে এখানে একটি ব্যাপক জনপ্রিয়তা দেখা যাচ্ছে। এবং আমি যদি আপনাকে জানানোর চেষ্টা করি, এই আসনটিতে যদিও জামাতের প্রার্থী আছে, মূল প্রতিদ্বন্দ্বী হবে কামরুল এবং তোফায়েল, অর্থাৎ জামাতের প্রার্থীর মধ্যে।
এই যে এখানেই হাড্ডাহাড্ডি লড়াই, তবে বিজয়ের পাল্লা, কেননা এখানে যেহেতু সাংগঠনিক প্রক্রিয়া, সাংগঠনিক কার্যক্রম এগিয়ে আছে বিএনপির দিকেই যাচ্ছে। আমি যদি দুইয়ের কথা বলি, যে কি আপনি বলছিলেন শিশির মনির এখানে জামাতের প্রার্থী হিসেবে লড়ছেন এবং তার সাথে যিনি প্রতিদ্বন্দ্বিতা করছেন এটি হচ্ছে নাসির উদ্দিন চৌধুরী, যিনি বিএনপির প্রার্থী, অনেক বয়োজ্যেষ্ঠ প্রার্থী, তিনি ব্যাপক জনপ্রিয়। কেননা সুরঞ্জিত সেন জানেন যে এই আসন থেকে পার্লামেন্টের যিনি আওয়ামী লীগের 6 বারের তিনি এখান থেকে প্রতিদ্বন্দ্বিতা করেছেন, তার স্ত্রী জয়া সেন আরো 2 বার তিনি এমপি হয়েছিলেন। এই যে তার সাথেই মূলত যাকে প্যারালাল ভাবা হতো, সেই নাসির উদ্দিন চৌধুরী সেই জায়গাতে নির্বাচন করছেন। শিশির মনির জনপ্রিয়তা মাঠ পর্যায়ে তরুণদের, যেভাবে আপনি বলছেন যে এই আসনটাতে তরুণদের একটি ভোটারের সংখ্যা আছে, শিশির মনির চাচ্ছেন যে তার জনপ্রিয়তা তরুণদের কাছে তুলে ধরা। এছাড়াও যেহেতু এখানে সনাতন ধর্মাবলম্বীদের ভোট রয়েছে, প্রায় 35% ভোট এখানে সনাতন ধর্মাবলম্বী, এই ভোটের অঙ্ক আসলে পাল্টাতে পারে। যার দিকে যাবে, অর্থাৎ শিশিরের মনির দিকে যদি যায় বা নাসির উদ্দিন চৌধুরীর জনপ্রিয়তা আছে, মাঠ পর্যায়ে আছে, তার দিকে গেলে এখানে ভোটের অঙ্ক সমীকরণ পাল্টাতে পারে। আসি সুনামগঞ্জ 3-এর কথা যদি বলি, সুনামগঞ্জ 3-এ দীর্ঘদিন পরে, অর্থাৎ 30 বছর পরে বিএনপি নিজস্ব প্রার্থী পেল কয়সর মাহমুদ। তার সাথে এখানে জামাতের নিজস্ব কোনো প্রার্থী নেই, উন্মুক্ত রাখা হয়েছে, সেখানে জোটের প্রার্থী রয়েছেন 3 জন। তবে তার সাথে প্রতিদ্বন্দ্বী হিসেবে বাবা হচ্ছে যিনি স্বতন্ত্র প্রার্থী আসছেন আনোয়ারুজ্জামান। তবে কয়সর আহমেদকে ঘিরে যেহেতু বিএনপি দীর্ঘদিন পরে এখানে তাদের প্রার্থীটা নিজস্ব প্রার্থী পেয়েছে, সেই জায়গাতে হয়তো ব্যাপকভাবেই এখানে আশা জাগা নিয়ে আসতে পারে। তবে সেই জায়গাতেও বিদ্রোহী নিয়ে আসলে প্রশ্ন আছে, যদি বিদ্রোহীর আঞ্চলিকতার বুথ সহ বিভিন্ন জায়গাতে মেরুকরণ পাল্টাতে পারে। তবে এখন পর্যন্ত জয়ের পাল্লা কিন্তু বিএনপির দিকে। আমি যদি আসি সুনামগঞ্জ সদর, যেটিকে নির্বাচন কমান্ড বলা হয়, সেই জায়গাতে বিএনপির সাথে বিএনপি নুরুল ইসলামের সাথে আসলে প্রতিদ্বন্দ্বিতা করছেন, সেটি হচ্ছে বিদ্রোহী প্রার্থী যিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে আছেন দেওয়ান জয়নুল জাকিরিন। এছাড়াও জামাতের প্রার্থী এখানে ত্রিমুখী, অর্থাৎ শামসুদ্দিনেরও কিন্তু গ্রহণযোগ্যতা আছে। তবে এখানে যেহেতু দীর্ঘদিন বিএনপিতে আসলে একটি সাংগঠনিক প্রক্রিয়া ছিল, সুনামগঞ্জের সকল আন্দোলন এখান থেকে পরিচালিত হয়েছে, নুরুল ইসলাম হেভিয়েট প্রার্থী হিসেবে ভাবা হচ্ছে, সেই জায়গাতেও হাড্ডাহাড্ডি লড়াই হলেও বিএনপির দিকে আসলে মন নিতে পারে। শেষ আসন হচ্ছে সুনামগঞ্জের শিল্পনগরী ছাতক বলা হয়, সেই জায়গাতে আসলে এখন পর্যন্ত যিনি কলিমুদ্দিন আহমেদ মিলন দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতির আসলে লিড দিচ্ছেন, তিনি আহ্বায়ক হিসেবে আছেন, তাকেই দল বেছে নিয়েছে। তো সেই জায়গাতে জামাতের সাথে আব্দুল সালামের সাথে তার প্রতিদ্বন্দ্বিতা হবে। এই দ্বিমুখী লড়াইয়ে হয়তো এই বৈতনিত বিএনপি এগিয়ে থাকবে। অনেক ধন্যবাদ শহীদ নূর আহমেদ যুক্ত হবার জন্য ভোটের অঙ্কে। সহকর্মী শহীদ নূর আহমেদ বলছিলেন সুনামগঞ্জের এই মুহূর্তের মাঠের চিত্র। আমরা আমাদের মতো অঙ্ক মেলালাম 2টি জেলার, আপনার ভোটের অঙ্ক মেলাতে হবে আপনাকেই। কোন হিসেবে সেটি মেলাবেন সেটা আপনিই ভালো জানেন। দেখা হবে আগামীকাল রাত 10টায় রংপুর জেলার ভোটের অঙ্ক নিয়ে। সংবাদ অনুষ্ঠান দেখতে চোখ রাখুন 71-এর ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন 71-এর ইউটিউব চ্যানেল। 71-এর সঙ্গে থাকুন।